এর পরের লাইন যেটা আছে যে দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ সোন অন 21 মার্চ 1948। বলা হচ্ছে যে আমাদের এই যে 1971-এ কি হয়, আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়, এর আগেও তো আমাদের কিছু ইভেন্ট ছিল তাই না? 1970-এ গণ অভ্যুত্থান ছিল, শিক্ষা আন্দোলন ছিল, অনেক কিছুই ছিল। কিন্তু এই যে রাষ্ট্রভাষা বাংলা করার যে দাবিটা 1952 সালে হয়, এটা কি ছিল? এটা হচ্ছে দেখেন, দ্য সিড দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ সোন অন 21 মার্চ 1948। মানে এই যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা যেটা 1952 সালে সংগঠিত হয়, সেটার যে বীজ সেটা বপন করা হয়েছিল কবে? সেটা বপন করা হয়েছিল 21 মার্চ 1948 সালে। মানে সেটা এইটা কোন জায়গা থেকে এই একটা মুভমেন্ট আসে? একটা মুভমেন্ট তো নিশ্চয়ই রাতারাতি হয় না, নিশ্চয়ই অনেকগুলো ধাপের পরিপ্রেক্ষিতে কি হয়, মানে পাকিস্তানের শাসন শোষণ ধীরে ধীরে বঞ্চনার জন্যই কিন্তু অনেকগুলো জায়গার জন্যই কিন্তু কি হয় 1971-এ এই এই আমাদের যে স্বাধীনতা যুদ্ধটা হয়। তার মানে একটা আন্দোলন, একটা মুভমেন্ট কিন্তু একদিনের জন্য হয় না, রাতারাতি হয় না। এটার কি থাকে, অনেকগুলা ইভেন্টস থাকে, তাই না? তো 1948 সালে কি হয়েছিল? সেটা হচ্ছিল হোয়েন মোহাম্মদ আলী জিন্নাহ দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, মানে মোহাম্মদ আলী জিন্নাহ যে কি ছিল, এই যে আপু এখানে কি দেওয়া আছে, দা গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের যে গভর্নর জেনারেল সে কি করেছিল, ডিক্লেয়ার্ড ইন এ পাবলিক মিটিং, মানে একটা পাবলিক সমাবেশে, ঠিক আছে, মানে একটা সমাবেশে, পাবলিক সমাবেশে কি করেছিল, ইন ঢাকার একটা পাবলিক সমাবেশে কি বলেছিল, কি ডিক্লেয়ার করেছিল, কি ঘোষণা দিয়েছিল? উর্দু উড বি দা অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। মানে বলেছিল উর্দু উইল বি দা অনলি, মানে বলেছিল যে উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে, পাকিস্তানের রাষ্ট্রভাষা কি একমাত্র উর্দুই হবে। এই একমাত্র কথা যেটা বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজের প্রভাব, যে ল্যাঙ্গুয়েজ শব্দচয়নের প্রভাব কতটা বড় হতে পারে, যে এখানে কিন্তু পাকিস্তানের ভাষাভাষী কিন্তু শুধুমাত্র মানে উর্দু ভাষাভাষী মানুষ ছিল না, বাংলা ভাষাভাষী মানুষও ছিল। তো কিন্তু বলেছিলেন কি উনি, যে পাকিস্তানের রাষ্ট্রভাষা যদি কোনো একটা হয় সেটা একমাত্র উর্দুই হবে। এবং এই যে ল্যাঙ্গুয়েজের অপব্যবহার যখন একটা দায়িত্ব বা চেয়ারে কিংবা একটা বড় পর্যায় থেকে বলা হয়, এটার এফেক্ট কিন্তু খুব বড় মাপের পড়ে। তারপরে কি হয়েছিল? তো এইখানে আমরা যেহেতু দেখতে পেলাম যে এই যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এইটার যে বীজটা সেটা বপন হয়েছিল কিন্তু ওই ঘোষণা থেকেই, ঠিক আছে। যখন কি মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল যে উর্দু কি হবে, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে, কি হয়েছিল তারপর? দ্য ডিক্লারেশন রেইজড এ স্টোর্ম অফ প্রোটেস্ট। আচ্ছা, এই যে ঘোষণা, এই ঘোষণাটা পরবর্তীতে কি হয়েছিল? এ স্টোর্ম অফ প্রোটেস্ট, মানে প্রতিবাদের ঝড় তুলে ফেলেছিল। হ্যাঁ, প্রতিবাদের ঝড় তুলে ফেলেছিল। কিসের পরিপ্রেক্ষিতে? অল ওভার দ্য কান্ট্রি, মানে মোহাম্মদ আলী জিন্নাহর এই যে ঘোষণাটা, সেটা প্রতিবাদের একটা ঝড় তুলে ফেলেছিল অল ওভার দ্য কান্ট্রি, পুরো দেশে। এরপরে কি হয়েছিল? দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে। মানে এই প্রতিবাদটা বিরামহীনভাবে চলতে শুরু করলো। কি সংগ্রহ হচ্ছিল? এটার গতিবেগ, মানে এটার বেগ, চারিদিকে যে ছড়িয়ে পড়া, সেটা কি এই চারিদিকে বেগ সংগ্রহ হচ্ছিল, মানে চারিদিকে এটার গতিবেগ ধীরে ধীরে বাড়ছিল। এমনকি এটা নন স্টপভাবে, অবিরামভাবে এটা চলতেই লাগলো, ঠিক আছে। মানে তারপরে কি হলো? ইট টার্ন ইনটু এ মুভমেন্ট, বা একটা সময় এটা কি হলো, মানে বড় সড় একটা কি আন্দোলনের রূপ নিল। তারপরে কি হলো? অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952। এবং এই যে মুভমেন্টটা, আমি যেটা বলেছিলাম যে রাতারাতি কিন্তু একটা আন্দোলন শুরু হয় না, এবং এই মুভমেন্টটা পরবর্তীতে এটার ক্লাইম্যাক্সে রিচ করে ফেলা, মানে ক্লাইম্যাক্স মানে কি, এটা চূড়া একদম পিক মুভমেন্টে চলে গেল কত সালে? 1952 সালে, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট outlawed all sorts of public meetings and র্যালিজ টু স্টপ ইট। আচ্ছা, যখনই একটা দেশের মাস পিপল কোনো একটা আন্দোলনে জড়িয়ে যায়, তো যারা ক্ষমতায় বসে থাকে তারা কি করে? তারা সাধারণত তাদের যে সেনাবাহিনী, পুলিশ, তো এই কি করে, গান পাওয়ার ব্যবহার করে। ঠিক পাকিস্তানেও এই কাজটা করেছিল, ঠিক একইভাবে যে গভর্নমেন্ট কি করেছিল, আউটলট মানে হচ্ছে বেআইনি ঘোষণা করেছিল, নিষিদ্ধ করেছিল। কি নিষিদ্ধ করেছিল? সকল ধরনের সভা, মানে জনসম্মুখে যে সভাগুলো হয়, পাবলিক সমাবেশগুলো, সব কিছু, এমনকি সব ধরনের র্যালি কি করেছিল? বেআইনি ঘোষণা করেছিল ওই সময়। কেন? এই যে মুভমেন্টটা ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে, মানে ওই সময় তো অবিভক্ত পাকিস্তানে, তো এটা বন্ধ করার জন্য, ঠিক আছে। তারপরে বলছে কি, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল অ্যান্ড ব্রট আউট আ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অন
21 ফেব্রুয়ারি 1952। আচ্ছা, কি করেছিল তারপরে? এই যে স্টুডেন্টরা বেশিরভাগ, আমরা যদি একটু দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ যে আন্দোলনগুলো হয় বাংলাদেশে, নেতৃত্বে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? এইটার 1952তেও এর ব্যতিক্রম ছিল না, 2024-এও এর ব্যতিক্রম ছিল না। তো এই কেন্দ্রীয় যে যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা, তারা কি করেছিল? তারা এই যে এই যে কয়েকদিন আগে কি করলো পাকিস্তান সরকার, যে সমস্ত সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলো, বেআইনি ঘোষণা করলো, একটা কি আইন জারি করলো না, এই প্রজ্ঞাপন সেটা কি করলো? একদম অস্বীকার করলো, ছুঁড়ে ফেলে দিল। মানে এটাকে বুড়ো আঙ্গুল দেখালো, ঠিক আছে, চ্যালেঞ্জ করলো। তারপরে কি করে তারা? এবং তারা বের করে আনে, কি বের করে আনে? একটা শান্তিপূর্ণ প্রতিবাদ, হ্যাঁ, মিছিল, প্রতিবাদ মিছিল তারা বের করে আনে। প্রতিবাদ মিছিল বের করে আনে কত কত তারিখে? 21 তারিখে। কত সালে? 1952 সালে, ঠিক আছে? তো 1952 সালে কি করে? একটা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মানে মিছিল তারা কি করে? বের করে নিয়ে আসে। when the when the procession reached near ঢাকা মেডিকেল কলেজ, বলছে যখন এই মিছিলটা কোথায় পৌঁছায়? ঢাকা মেডিকেল কলেজে পৌঁছায়। যখন এই মিছিলটা কোথায় পৌঁছায়? ঢাকা মেডিকেল কলেজে পৌঁছায়। তারপর কি হয়? দ্য পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্টস। সেই সময় পুলিশ কি করে? ওপেনলি কি করে? গুলি ছোড়ে, ঠিক আছে? এবং গুলি ছোড়ার পরে কি হয়? কিলিং সালাম, যাদের নামের সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত, বাট এরা কারা? হ্যাঁ, মানে এদের পেছনে ইতিহাস কি? কেন তারা জাতির সূর্য সন্তান? এই ঘটনায়, এই যে তারা গুলি ছোড়া শুরু করে, এর ফলে কি হয়? এই যে সালাম, রফিক, বরকত, সাইফুর, শফিউর অ্যান্ড জব্বার, এরা কি হয়? এরা নিহত হয়। অ্যাজ এ রেজাল্ট, এর জন্য, এর ফলাফল ভিত্তিতে কি হয়? এর ফলে কি হয়? দেয়ার ওয়ার ম্যাস প্রোটেস্ট। ওই সময় এই যে প্রোটেস্টটা একদম মাস পিপলের প্রোটেস্ট হয়ে যায়, মানে সর্বসাধারণের প্রোটেস্ট হয়ে যায়, ঠিক আছে? মানে তারপরে অল ওভার দ্য কান্ট্রি, মানে সারা দেশে একদম মাস পিপলের কাছে, একদম মানে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছ থেকে শুরু করে মানে রুরাল এবং আরবান সব জায়গাতে কি হয়ে যায়? এটা ছড়িয়ে যায়, ঠিক আছে? অ্যান্ড অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা। এর জন্য কি হয়? যখনই একটা দেশের যারা মানে শাসক, হ্যাঁ, তারা যখন দেখে যে একটা জায়গার পরে, মানে একটা সিদ্ধান্তের পরে এই জিনিসটা পুরো বাংলাদেশ কিংবা পুরো কান্ট্রি, মানে যে কান্ট্রির কথা তখন বলা হচ্ছে যে অবিভক্ত পাকিস্তান, যখন এটা মাস পিপলের আন্দোলন হয়ে গেল, তখন গভর্নমেন্ট কি হয়? বাধ্য হয় কি করতে? মেনে নিতে। কি মেনে নিতে? হ্যাড টু ডিক্লেয়ার, তারা ঘোষণা করে বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ। বাংলাকে তারা কি হিসেবে স্বীকৃতি দেয়? তখন বাংলাকে তারা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। দিস কিন্ডলড, এটা কি করে? দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। এটাই কি জ্বালায়? যে এই যে ইন্ডিপেন্ডেন্স, একটু খেয়াল করো, আমি যে বলেছিলাম যে একটা দেশের যুদ্ধ কিংবা একটা বড় আন্দোলন কিন্তু রাতারাতি ঘটে না। মানে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1971 সালে, সেটারই একটা ইনিশিয়াল পর্যায়, ঠিক আছে? মানে সেই মানে মুক্তিযুদ্ধের কিংবা সেই স্বাধীনতা সংগ্রামের যে অগ্নিশিখা, সেই অগ্নিশিখাটা কি হয়? মানে জলে কবে? এই 1952 সালে। এই ঘটনাটাই এই ঘটনাটাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে অগ্নিশিখা, সেটা জ্বালিয়ে দেয়, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আজকের প্যাসেজ। তো আমরা যদি দেখি যে এই পার্ট ওয়ানের যে জায়গাটুকু আমাদের আছে, সেই প্যাসেজের মধ্যে থেকে আমাদের পরীক্ষায় কি কি আসে? আমাদের পরীক্ষায় আসে এমসিকিউ, আমাদের পরীক্ষায় আসে কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? আমাদের পরীক্ষায় যে কোশ্চেন অ্যান্সার আছে, এখন এই এমসিকিউগুলো কিন্তু আমাদের কিন্তু প্যাসেজ থেকেই দেয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে আজকে যেরকম কিছু কিছু ওয়ার্ড ছিল, আউটল, ডিফাইন, এই জিনিসগুলার কি থাকে? এগুলার সিনোনিম আসতে পারে, ঠিক আছে? এগুলার অ্যান্টোনিম আসতে পারে। তারপরে আমাদের যে প্রশ্নের উত্তরগুলো আসে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সিনোনিম অ্যান্টোনিমগুলো এগুলো স্টুডেন্টরা পারে না। তো আমরা কি করতে পারি? আমরা যে কোনো ধরনের বই কিংবা এই যে ওয়ার্ডগুলো যেগুলো আছে, সেগুলোর সিনোনিম কি, কয়েকটা সিনোনিম আমরা খাতায় লিখে ফেলতে পারি, অ্যান্টোনিমগুলো বের করে ফেলতে পারি। তারপর কিংবা কোনো একটা বই দেখে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি। আমাদের যে কোশ্চেন অ্যান্সারগুলো থাকে, সেই কোশ্চেন অ্যান্সারগুলোর ক্ষেত্রে দেখি কি, স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে, আমি যখন আমার কলেজের স্টুডেন্টের খাতা দেখি, বেশিরভাগ ক্ষেত্রে কি করে? তারা হচ্ছে একদম পুরোপুরি প্যাসেজ থেকে তুলে দেয়। মানে তুমি যদি একদম পুরোপুরি প্যাসেজ থেকে হুবহু তুলে দাও, সেটা তোমার মার্ককে ডিক্রিজ করে দেয়, ঠিক আছে?
তো যে কাজটা করতে হয় যে তোমার কাছে কি চেয়েছে এটা বুঝতে হবে, হোয়াট চেয়েছে না হোয়ের চেয়েছে না হাউ চেয়েছে, এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? যে জিনিসটা তোমার কাছে চেয়েছে সেই জিনিসটাকেই তোমাকে কি করতে হবে, অ্যাড্রেস করতে হবে। যখন তুমি কোশ্চেন আনসার দিলা এ নাম্বারে সাপোজ, সেই জিনিসটাকেই তোমাকে প্রথম প্যারায় মানে প্রথম লাইনে সেটাকে কি করতে হবে, সেটাকে অ্যাড্রেস করতে হবে, ঠিক আছে? তারপরে তুমি কি করতে পারো, এটাকে একটু ব্যাখ্যা করতে পারো। এভাবেই একটা কোশ্চেন আনসার লিখতে হয়। এবং আমি দেখি কি অনেক কোশ্চেন আনসার লেখা একদম একটা পেজের হাফ পেজ কিংবা এক পেজেও, যেহেতু আমাদের মার্ক এখানে 2, সেহেতু আমরা বড় জোর 3 থেকে 4 লাইনের মধ্যেই লেখার চেষ্টা করব। তবে আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ মানে ট্রাই টু রাইট ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু গেট এ গুড মার্কস। তো এভাবেই আমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর এভাবেই কি করতে, সিন প্যাসেজে যে জিনিসগুলো থাকে আমাদের এভাবেই আমাদের অ্যান্সার করতে হবে ভালো মার্ক পাওয়ার জন্য।